পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তরে এমন সব প্রাচীন মন্দির আছে, সেই সমস্ত মন্দিরের সঙ্গে এমন সব অলৌকিক ঘটনা জড়িয়ে আছে যে সেই সমস্ত ঘটনা শুনলে অবাক হয়ে যেতে হয়, বিস্মিত হয়ে যেতে হয়। সেই রকমই একটি মন্দিরের কথা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। এই জায়গাটা হলো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের খুব কাছেই কাঁকসা ব্লকের অন্তর্গত গড় জঙ্গলে। বর্তমানকালের ঐতিহাসিক গবেষকগণ এবং ক্ষেত্র সমীক্ষকগণ কিন্তু এই গড় জঙ্গলের একটি আশ্রমকে চিহ্নিত করেছেন সেই প্রাচীনকালের সত্যযুগের মেধসমুনির আশ্রমকে, যে আশ্রমে দেখা হয়েছিল রাজ্যহারা রাজা সুরত এবং পরিবার ও ব্যবসাহারা সমাধি বৈশ্যর সাথে। এবং মেধসমুনির পরামর্শে তারা এই গড় জঙ্গলেই অজয় নদের তীরে প্রথম মৃন্ময়ী দুর্গামূর্তি পুজো করেছিলেন তাদের মনস্কামনা পূরণের আশায়। গত দুদিনের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছি এই গড় জঙ্গলে অবস্থিত মেধসমুনির আশ্রম এবং রাজা সুরত এবং সমাধি বৈশ্য যেখানে দুর্গাপুজো করেছিলেন সেই জায়গাটিকে। এই যে দেখছেন, এটা হলো গড় জঙ্গল। জঙ্গলের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বড়ই রোমাঞ্চকর এবং মনোরম। এই গড় জঙ্গলেই অজয় নদের ধারে রাজ্যহারা রাজা সুরত এবং পরিবার ও ব্যবসাহারা সমাধি বৈশ্য মেধসমুনির পরামর্শে বাংলা তথা ভারতবর্ষে প্রথম মৃন্ময়ী দুর্গামূর্তির পুজো করেছিলেন। সেই জায়গাটা আপনাদের গত দুদিনের ভিডিওতেও দেখিয়েছি, আজকের ভিডিওতেও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই জায়গাতেই রাজা সুরত এবং সমাধি বৈশ্য মেধসমুনির পরামর্শে বাংলা তথা ভারতবর্ষে প্রথম মৃন্ময়ী দুর্গামূর্তির পুজো করেছিলেন। সেই জায়গাটা আপনাদের আগেই বলেছি যে গত দুদিনের ভিডিওতে দেখিয়েছি, আজকেও একটু সেই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সেখানে একটি ফলক লাগানো আছে। আজকের ভিডিওতে এইসব বিষয় নিয়ে বেশি কথা বলবো না, বরং ভিডিওর শুরুতেই আপনাদের যে কথা জানিয়েছিলাম যে বাংলার বিভিন্ন প্রান্তরে এমন সব প্রাচীন মন্দির আছে যে সে সমস্ত মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানান ঐতিহাসিক, আধ্যাত্মিক, পৌরাণিক এবং অলৌকিক কাহিনী। সেই রকমই একটি মন্দির রয়েছে এই গড় জঙ্গলে, যে মন্দিরটিকে বলা হয় শ্যামরূপার মন্দির, অনেকে বলেন শ্যামারূপার মন্দির। সেই মন্দিরটি আপনাদের দেখাবো এবং সেই মন্দিরের নানা ঐতিহাসিক, অলৌকিক, আধ্যাত্মিক এবং পৌরাণিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে আমরা ভিডিওর পরবর্তী অংশে চলে যাই। আমরা চলে এসেছি গড় জঙ্গলে অবস্থিত প্রায় 1000 বছরের প্রাচীন শ্যামরূপার মন্দির প্রাঙ্গণে। ডান দিকে যে লাল সাদা এবং ত্রিখিলিয়ান বিশিষ্ট যে একতলা দালান মন্দিরটি দেখতে পাচ্ছেন, ওটি হলো শ্যামরূপার মন্দির। মন্দিরের সামনের প্রাঙ্গণটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর মন্দিরের বাঁদিকে রয়েছে বাবা মহাদেবের মন্দির। শ্যামরূপা মন্দিরের বাঁদিকে যে একতলা দালান রঙের মন্দিরটি দেখতে পাচ্ছেন, সেটি হলো বাবা মহাদেবের মন্দির। ভেতরে শিবলিঙ্গ আছে, দেখাবো আপনাদের সেই সব ছবি। আমরা যখন এই মন্দিরে পৌঁছেছিলাম সেই সময়টা ছিল চৈত্র মাসের শুক্লপক্ষ বসন্তকাল। তখন মন্দিরে চলছিল বাসন্তী পুজো। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে মেধসমুনির আশ্রমে বাসন্তী পুজো হচ্ছিল। এই শ্যামরূপার মন্দিরেও কিন্তু মা চণ্ডী বা দেবীকে এখানে এই বাসন্তী রূপে পুজো করা হচ্ছিল, সেই ছবি আপনাদের দেখাবো। আপনারা দেখলেন যে গাছের গোড়ায় বেদিতে বিভিন্ন ফলক লাগানো আছে। আসলে এই মন্দিরে যারা আসেন সেই সমস্ত ভক্তরা তাদের প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে এখানে বিভিন্ন ফলক লাগিয়ে থাকেন আর মনস্কামনা পূরণের উদ্দেশ্যে গাছের গায়ে ঢিল বেঁধে থাকেন। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা মন্দির প্রাঙ্গণে যে দুটি উঁচু ঝাঁকড়া গাছ দেখতে পাচ্ছেন, এই গড় জঙ্গলে কিন্তু এইরকম প্রচুর ঝাঁকড়া গাছ ছিল, যার ফলে এই জঙ্গল ছিল অত্যন্ত ঘন এবং দুর্ভেদ্য। শোনা যায় একসময় নাকি এই জঙ্গলে বাঘও দেখা যেত। এখন বাঘ না দেখা গেলেও কিন্তু এই জঙ্গলে প্রচুর পরিমাণে বুনো, শুয়োর, শেয়াল, ময়ূর এবং হরিণ দেখা যায়। এছাড়া রয়েছে প্রচুর চেনা অচেনা পাখি। এই জঙ্গলে রয়েছে শাল, শিমুল, পলাশ, মহুয়া, পিয়াল, সেগুন প্রভৃতি জাতের গাছ। এছাড়া বিভিন্ন লতাগুল্ম রয়েছে, যারা বড় বড় গাছের গুড়ি ও ডালপালাকে এমনভাবে জড়িয়ে ধরে জঙ্গলের মধ্যে এক আলো অন্ধকার রোমাঞ্চকর পরিবেশ তৈরি করেছে যে জঙ্গলের ভেতর ঢুকলেই গাটা কেমন যেন ছমছম করে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন ডান দিকে শ্যামরূপা মায়ের মন্দির এবং বাঁদিকে বাবা মহাদেবের মন্দির। ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদের এই মন্দির দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করব। বন্ধুরা, আপনারা পর্দায় মা শ্যামরূপা মায়ের মন্দির ও বাবা মহাদেবের মন্দির এবং মন্দির প্রাঙ্গণ দেখতে থাকুন এবং সেই সাথে আমি আপনাদের এই মন্দিরের ইতিহাস একটু বলার চেষ্টা করি। বলা হয়ে থাকে রাজা লক্ষণ সেন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। রাজা লক্ষণ সেনের আমলে এখানে এক কাপালিক বাস করতেন। তিনি নরবলি দিয়ে মায়ের সাধনা করতেন।
পরবর্তীকালে লক্ষণ সেনের সভাকবি কবি জয়দেব, যিনি ছিলেন কৃষ্ণের উপাসক, তিনি কাপালিককে এই চণ্ডী মূর্তির মুখাবয়বে শ্যাম বা কৃষ্ণের রূপ দেখাতে সক্ষম হয়েছিলেন। সেই জন্য এই মন্দিরের মূর্তিকে বলা হয় শ্যামরূপা মা, কেউ কেউ বলেন শ্যামারূপা। এবং সেই কাপালিক তারপর থেকে এই মন্দিরে নরবলিও বন্ধ করে দিয়েছিলেন। তবে ধর্মমঙ্গল কাব্য অনুযায়ী আজকের এই গড় জঙ্গল, যার প্রাচীন নাম ছিল ঢেকুরগড়, সেই ঢেকুরগড়ের সামন্ত রাজা ছিলেন ইছাই ঘোষ বা ঈশ্বর ঘোষ। তারা ছিলেন জাতিতে গোয়ালা। ইছাই ঘোষ ছিলেন অত্যন্ত সাহসী, স্বাধীনচেতা ও বুদ্ধিমান সামন্ত রাজা। তিনি এই ঢেকুরগড় বা গড় জঙ্গলের আশেপাশের সেই সময়কার বসবাসকারী সমাজের নিচু তলার মানুষ, যেমন হাড়ি, মুচি, বাউরি, বাগদি, ডোম প্রভৃতি সমাজে প্রান্তিক মানুষদের নিয়ে তিনি তৈরি করেছিলেন এক বড়সড় ও শক্তিশালী সৈন্যদল। পূর্বতন বর্ধমান জেলার বিস্তীর্ণ অংশে বা রাঢ়ভূমির একটা বিরাট অংশে ইছাই ঘোষ গড়ে তোলেন তার সাম্রাজ্য, যা গোপভূমি নামে পরিচিত। এখনো এই অঞ্চলের সমাজের নিচুতলার মানুষেরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ইছাই ঘোষের নাম স্মরণ করে থাকেন। ইছাই ঘোষ ছিলেন চণ্ডীর উপাসক। তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন দেবী ভগবতীর উদ্দেশ্যে। তবে সেই প্রাচীন মন্দিরটি আর নেই। বহুবার সংস্কারের ফলে মন্দিরের বর্তমান চেহারা আজকের এই রূপ লাভ করেছে। আজকের এই দেবী শ্যামরূপাই হলেন ইছাই ঘোষের আরাধ্যা দেবী। আগেই বলেছে যে ইছাই ঘোষ ছিলেন অত্যন্ত সাহসী ও স্বাধীনচেতা সামন্ত রাজা। তিনি গৌড়েশ্বরের বশ্যতা স্বীকার না করায় গৌড়ের অধিপতি ময়নাগড়ের সামন্ত রাজা কর্ণসেনকে পাঠিয়েছিলেন ইছাই ঘোষকে জব্দ করার জন্য। কিন্তু সেই যুদ্ধে কর্ণসেন পরাজিত হয়েছিলেন এবং সেই যুদ্ধে কর্ণসেনের অনেক নিকট আত্মীয় মারা গিয়েছিলেন। পরবর্তীকালে কর্ণসেনের পুত্র লাউসেনের হাতে পরাজিত হন ইছাই ঘোষ। সে নিয়েও একটা গল্প আছে, সেই গল্প শোনাবো আপনাদের। তার বেশ কিছুকাল পরে কর্ণসেনের পুত্র লাউসেন পিতার পরাজয়ের প্রতিশোধ নিতে এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে এই গড় জঙ্গলের কাছে অজয় নদের তীরে এসে উপস্থিত হন। যুদ্ধ শুরু হয় দু দলের সৈন্যদের মধ্যে, কিন্তু কেউই কাউকে পরাজিত করতে পারেন না। ফলে সেই যুদ্ধ দীর্ঘস্থায়ী ও মারাত্মক আকার ধারণ করে। ইছাই ঘোষ ছিলেন চণ্ডীর উপাসক এবং লাউসেন ছিলেন ধর্ম ঠাকুরের উপাসক। শোনা যায় একদিন ইছাই ঘোষ দেবী শ্যামরূপা বা দেবী চণ্ডীর পূজায় বসেছেন। সেদিনটা ছিল শনিবার। ইছাই ঘোষের ওপর দেবী চণ্ডীর নির্দেশ ছিল যে তিনি যেন কোনোভাবেই শনিবার দিন কোনো যুদ্ধে লিপ্ত না হন, তাহলে তার পরাজয় অবশ্যম্ভাবী। এই কথাটা লাউসেন জানতেন। তাই ইচ্ছে করে সেই শনিবার দিন লাউসেন অজয় নদের ধারে দাঁড়িয়ে নানা কটূক্তি করতে থাকেন ইছাই ঘোষের উদ্দেশ্যে, যাতে ইছাই ঘোষ উত্তেজিত হয়ে যুদ্ধে অবতীর্ণ হন এবং লাউসেনের পক্ষে তাকে পরাজিত করা অনায়াসে সম্ভব হয়। প্রকৃতপক্ষে ঘটনাটি তাই ঘটেছিল। উত্তেজিত হয়ে ইছাই ঘোষ যুদ্ধে অবতীর্ণ হন এবং লাউসেনের হাতে পরাজিত হন। লাউসেনের কাছে ইছাই ঘোষ পরাজিত হওয়ার পর ইছাই ঘোষের পালিত কন্যা, যিনি ছিলেন কাশীপুর রাজার স্ত্রী, তিনি ইছাই ঘোষের পূজিত দেবী ভগবতীর বিগ্রহ নিয়ে জলপথে পিতৃগৃহে যাত্রা শুরু করেন। কিন্তু পথের মধ্যে বরাকর নদীতে সেই মূর্তিটি পড়ে যায় এবং সেখানে একটি মন্দির তৈরি করে মায়ের আরাধনা শুরু করা হয়, যা আজ মাইথনের কাছে মা কল্যাণেশ্বরী মন্দির নামে পরিচিত। মা কল্যাণেশ্বরী মন্দিরের সাথে এই মন্দিরের কিন্তু পুজোর যোগাযোগ রয়েছে। সেই সম্পর্কে আমরা জেনে নেব মন্দিরের বর্তমান পুরোহিত মহাশয়ের কাছ থেকে। নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি শ্যামরূপা মায়ের মন্দিরের সামনে। মন্দিরের দাওয়ায় এই মন্দিরের যিনি পুরোহিত তিনি বসে আছেন, তার কাছ থেকে এই মন্দির সম্পর্কে এবং এই মন্দিরের যে বিগ্রহ আছে সেই সম্পর্কে কিছু কথা জেনে নেব। নমস্কার ঠাকুরমশাই, আপনার নামটা যদি বলেন। আমার নাম শ্যামসুন্দর রায়। শ্যামসুন্দর রায়, আপনি কতদিন আছেন এখানে এই পূজারীর দায়িত্বে? আমি পূজারীর দায়িত্বে বেশি দিন নেই, আমরা 25-26 বছর আছি। 25-26 বছর ধরে এখানে পুজো করছেন? আপনার বংশ পরম্পরায় পুজো করেন? বংশ পরম্পরা পুজো হয়, আমাদেরকে নিয়ে 8 পুরুষ হলো। 8 পুরুষ হয়ে গেল পুজো। আচ্ছা, এই মন্দিরটি কতদিনের পুরনো বলে মনে এটা হয়? অনেক দিনের, এটা প্রায় 2000 বছর আগেকার সেন বংশের লক্ষণ সেন, বল্লাল সেনের সময়কার। আচ্ছা 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 যখন আপনার নিচে একসময় অজয় নদী ছিল আচ্ছা এবং বক্তিয়ার খিলজির আক্রমণের পর আপনার সেই নদীপথ ধরে সেন বংশের লক্ষণ সেন, বল্লাল সেনের সেন বংশ এখানে এসে আত্মগোপন করেছিল এবং সেই সময় উনি একটা গড় প্রতিষ্ঠা করেছিলেন। সেই গড়ের সভাকবি ছিলেন কবি জয়দেব। কবি জয়দেব, হ্যাঁ, এবং উনি প্রত্যেক দিন এখানে আসতেন। সেই সময় আমাদের এই যে এই মন্দিরটা আপনার এক কাপালিক নরবলিদান দিত।
তো একটা মানুষকে বলি দেওয়ার জন্য যখন কাপালিক প্রস্তুত হয়েছে তখন কবি জয়দেব আসেন এবং সেই মানুষটার প্রতি তার মায়া হয় এবং বলে তুমি যে মানুষটাকে বলি দিচ্ছ তো মাকে দেখাতে পারবে। কাপালিক মাকে দেখাতে পারে নাই, কিন্তু কবি জয়দেব মায়ের মূর্তিতে কৃষ্ণ রূপ দর্শন করেছিলেন, যার জন্য মায়ের নাম হলো শ্যামরূপা। মানে ওখানে শ্রীকৃষ্ণের রূপটা দর্শন মা করিয়েছিলেন, অসি ছেড়ে বাসি ধরেছিল। অসি ছেড়ে বাসি ধরেছিলেন। হ্যাঁ, এই আচ্ছা, জন্য মায়ের নাম হলো শ্যামরূপা। শ্যামরূপা। এই নামের অপভ্রংশ হয়ে অনেকে সামারূপা, তার ব্যাখ্যা কালী এইসব বলতে থাকে, আচ্ছা, কিন্তু এটা হচ্ছে দুর্গা। এবং এই মূর্তিটা আপনার মানে সেন বংশেরই প্রতিষ্ঠা যখন ছিল তখন আপনার দুটো সোনার মূর্তি ছিল। এবারে সেই সময় পরবর্তীকালে এখানকার রাজা হয় সোম ঘোষ। সোম ঘোষের ছেলে ইছাই ঘোষ মাকে সাধনায় সিদ্ধি লাভ করেন। ইছাই ঘোষের সঙ্গে যখন লাউসেনের যুদ্ধ হয় তখন কেউ পরাজিত হন নাই। উনি ধর্মরাজের উপাসক, ইনি ছিলেন মায়ের উপাসক লাউসেন। হ্যাঁ, পরবর্তীকালে ইছাই ঘোষকে মা শনিবার যুদ্ধে যেতে নিষেধ করেছিলেন, কারণ ওনার একটা বাধা ছিল। কিন্তু অন্যদিকে লাও সেনকে ধর্মরাজ বলেছিল যদি শনিবার ইছাইকে যুদ্ধে নিয়ে আসতে পারিস তবেই পরাজিত হবে, তা না হলে ফিরে যেতে হবে। তাহলে এই যুদ্ধে জেতা সম্ভব নয় লাউসেনের পক্ষে। এবার শনিবার সপ্তমীর দিন ইছাই যখন মায়ের পুজো নিয়ে ব্যস্ত ছিল সেই সময় নিচে অজয় নদী চরে এসে লাও সেন বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন। তখন উনি মায়ের কথা না শুনে যুদ্ধে যান এবং পরাজিত হন। পরাজিত হওয়ার পর আমাদের এখানে দুটো সোনার মূর্তি ছিল। একটা মূর্তি উনি নিচে দ্বীপসাগরে বিসর্জন করেছিলেন, কে আপনার ইছাই ঘোষ ইছাই ঘোষ। আচ্ছা, বিসর্জন করেছিলেন এবং উনি আততায়ীর হাতে নিহত হয়েছিলেন, যার জন্য ওনার স্মৃতির উদ্দেশ্যে দেউলের যে মন্দির সেই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। ওইটা আসলে শিব মন্দির ছিল না, ওইটা ইছাই ঘোষের স্মৃতিস্তম্ভ হিসাবেই পরিচিত ছিল। পরবর্তীকালে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছিল। এবার ইছাই ঘোষের যে মানস কন্যা ছিল, মা পালিত কন্যা, সে তার বিয়ে হয়েছিল আপনার পুরুলিয়া কাশীপুর মহারাজার ছেলের সঙ্গে। সে বলতো আমি বাবা মাকে নিয়ে যাব, সেখানে যেয়ে পুজো দেবো। তখন বলেছিল ঠিক আছে, আমার যখন অবস্থা মানে বয়স হবে, যখন আমি পারবো না সেই সময় নিয়ে যাবি। তো উনি যখন শোনেন যে বাবা যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন তখন উনি আসেন, এসে দেখেন যে উপরের মূর্তিটা নাই, নিচেরটা আছে। উপরের মূর্তিটা তো ইছাই ঘোষ ওই নদীর জলে ফেলে দিয়েছে করেছিলেন। এবারে এই নিচের মূর্তিটা ঘোড়ার পিঠে করে নিয়ে যেতে যেতে মা বরাকর নদীতে পড়ে যান এবং ওখানে উনি কল্যাণেশ্বরী রূপে পূজিত হন। আচ্ছা, যার কারণে আমাদের এখানে 12টার মধ্যে ভোগ পুজো হয়, 12টার পর কল্যাণেশ্বরীতে পুজো হয়। আচ্ছা, 12টার মধ্যে অন্ন ভোগ দেওয়া সম্ভব হয় না বলে আমরা রোজ মাকে পায়েস বা পরমান্নের ভোগটা নিবেদন করি। আচ্ছা। এখন আপনার এই ভোগটা ধরুন পার ডে 200 টাকা করে খরচা হয়, ওরা অনেকে হয়তো একদিন কি 4 দিনের খরচা দিয়ে যায়, সেইভাবে আমাদের এই পায়েসের ভোগটা চলে। আর দুর্গা পুজোর অষ্টমী নবমীর সন্ধিক্ষণে এখান থেকে একটা অলৌকিক আওয়াজ সৃষ্টি হয়, যেটাকে বলা হয় তোপধ্বনি। এই আওয়াজটা শোনার জন্য বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষজন আসে। সেই সময় আপনার এখানে সরকারি অনুদান যেটা দেয় এবং বিভিন্ন মানুষ যেটা দান করে, সেই দিয়ে এখানে মহোৎসব হয়। প্রায় 15-16 হাজার মানুষের মেলা বসে এবং তাদের সেবার ব্যবস্থা করা হয়। এবং এইভাবেই আমাদের ধরুন জন্মাষ্টমী, রামনবমী, অক্ষয় তৃতীয়া এই সমস্ত অনুষ্ঠানগুলো পালিত হয়। আচ্ছা। আচ্ছা, যে মূর্তিটা গঙ্গায় মানে বরাকরের নদীতে মানে ফেলা হয়েছে সেই মূর্তিটা উদ্ধার হয়নি? সেটা উদ্ধার হয় নাই। আর আমাদের এইখানে যে দ্বীপসাগরে বিসর্জন করা হয়েছিল সেটাও উদ্ধার হয়। সেটা কোনো মূর্তি উদ্ধার করা হয়নি? মাটির তলে আপনার চলে গেছে। এখানে যে দুটি মূর্তি এখন বর্তমানে দেখা যায় মন্দির আপনি নিচে দেখছেন শ্বেত পাথরের মূর্তি, হ্যাঁ, সেটা সেই তখনকারই সেই রাজাদেরই তৈরি করা মূর্তি। ওই ইছাই ঘোষ বা লাউসেনের আমলে? হ্যাঁ, ওনাদেরই মানে কি বলবো, ওনারাই এই প্রতিষ্ঠা করেছিলেন। ওই মানে নিচে যে মানে নিচে যে মূর্তি, যে পাথরের শ্বেত পাথরের মূর্তির, আর ওপরে যেটা এটা আমরা 5-6 বছর আগে এক ভদ্রলোক দান করেছিলেন। আচ্ছা, এবং যেহেতু আমাদের ধরুন দুটো মূর্তির উপরে পুজো হতো, তাই আমরা দুটো মূর্তির উপরেই পুজো করি। আচ্ছা, ঠিক আছে ঠাকুরমশাই, আপনার কাছ থেকে অনেক অনেক তথ্য জানলাম এই মন্দির এবং বিগ্রহ সম্পর্কে। আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন, আর মাকে তো আমার প্রণাম জানিয়েছি। অবশ্যই। ঠিক আছে, ভালো থাকবেন। আপনারাও ভালো থাকুন। শ্যামরূপা মায়ের মন্দিরটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ত্রিখিলান বিশিষ্ট মায়ের মন্দির, তারপরে বারান্দা এবং তারপরে রয়েছে গর্ভগৃহ। মায়ের মন্দিরের থাম, বারান্দা, গর্ভগৃহ এবং মেঝে কিন্তু সুন্দর টাইলস দিয়ে বাঁধানো।
একেবারে চকচকে ঝকঝকে টাইলস দিয়ে বাঁধানো মায়ের মন্দির। আপনারা গর্ভগৃহে ছবি দেখতে পাচ্ছেন। এখানে গর্ভগৃহের ভেতরে কুলঙ্গিতে দুটি মূর্তি রয়েছে, ওপরে ও নিচে। এই মূর্তি দুটির ব্যাখ্যা আমরা জেনে নিয়েছি মন্দিরের বর্তমান পুরোহিত মশাইয়ের কাছ থেকে। নিচে রয়েছে সেই প্রাচীনকালের পাথরের মূর্তি, সেই 1000 বছরের পুরনো প্রাচীন দুর্গা মূর্তি। আপনারা শুনলেন যে পুরোহিত মশাইয়ের কাছ থেকে সন্ধি পুজোর সময় এই জঙ্গল থেকে একটা তোপধ্বনির আওয়াজ ভেসে আসে। এই অলৌকিক ঘটনার কোনো কারণ বা ব্যাখ্যা আজ অবধি পাওয়া যায়নি। ওপরে রয়েছে সেই নতুন মূর্তিটি, আর মন্দিরের এদিকে রয়েছে বেশ কয়েকটি বড় বড় ঘণ্টা। আপনাদের মন্দিরের গর্ভগৃহের ছবিটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন মন্দিরের গর্ভগৃহের ছবি। আপনাদের আগেই জানিয়েছি যে এই মন্দিরে আমরা যে সময় গেছিলাম সে সময় ছিল চৈত্র মাসের শুক্ল পক্ষ। মন্দিরে চলছিল বাসন্তী পুজো। সেই বাসন্তী পুজো উপলক্ষে কিন্তু আমরা এই মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। আমরা বাসন্তী পুজো দেখেছি এবং মায়ের মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করেছি। এই মন্দিরে প্রতিদিন মাকে ভোগ দেওয়া হয়। এই মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে যেদিন আসবেন তার আগের দিন পুরোহিত মশাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন। আপনারা কজন আসছেন সেই বুঝে এখানে কিন্তু আপনাদের ভোগের ব্যবস্থা করে রাখা হবে এবং আপনারা আপনাদের নির্দিষ্ট দিনে এসে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। আমি সেই ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো। শ্যামরূপা মন্দিরের বাঁদিকেই রয়েছে একটি শিব মন্দির, একতলা দালান শ্রেণীর রীতিতে তৈরি। সেই মন্দিরটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন মন্দিরটি একেবারে আধুনিক, সুন্দর করে টাইলস দিয়ে বাঁধানো হয়েছে মন্দিরের সিঁড়ি এবং মন্দিরের সামনের বারান্দা, এবং মন্দিরের গর্ভগৃহ রয়েছে মার্বেল এবং দেয়ালে রয়েছে টাইলস। আপনাদের মন্দিরের ভেতরে শিবলিঙ্গটি দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও যদি মন্তব্য করে জানান তাহলে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার। এই গড় জঙ্গল বা মেধসমণির আশ্রমে আসতে গেলে দুর্গাপুর স্টেশন থেকে অটো বা টোটো রিজার্ভ করে আসতে হবে। ভাড়া নেবে 1000 থেকে 1200 টাকার মতন এবং সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা। আর গাড়ি নিয়ে আসতে হলে আপনারা ইলামবাজার থেকে আসতে পারেন অথবা দুর্গাপুর মুচিপাড়া মোড় থেকে বাঁদিকে টান নিয়ে মিলন দিঘি এবং গড় জঙ্গলের মধ্যে দিয়ে এই গড় জঙ্গলে বা মেধসমণির আশ্রমে বা শ্যামরূপন মন্দিরে আসতে পারেন। এই গড় জঙ্গলের খুব কাছেই রয়েছে কবি জয়দেবের স্মৃতি বিজড়িত রাধা বিনোদ মন্দির, যেখানে অজয় নদের ধারে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় জয়দেব কেন্দুলি মেলা এবং সে মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে, সে খবর আপনারা জানেন। এখানে এলে জয়দেবের রাধা বিনোদ মন্দির দেখে নিতে পারেন।